রাজধানীর মগবাজারের বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩০০রও বেশি শিক্ষার্থীর ওঠানামার জন্য একটি মাত্র সরু সিঁড়ি। শ্রেণীকক্ষগুলোর পরিস্থিতি যেন আরও ঝুঁকিপূর্ণ। লোহার গ্রিলের জানালা, নেই কোনো জরুরি বহির্গমনের সুযোগ। দুর্ঘটনায় একমাত্র বের হবার পথ বন্ধ হয়ে গেলে সবারই পরিণতি হবে করুণ। না আছে দুইটা গেট, একটা গেট দিয়ে এরকম কোনো ঘটনাগুলি তো আমরা একদম শেষ। সবসময় আতঙ্কেই থাকি আমরা যে কখন আবার এরকম ঘটনা ঘটলে আমাদের সমস্যা হয়ে যাবে। এটি একই এলাকার আরেক স্কুলের ছবি। বাইরে থেকে দেখে মনে হবে যেন কোনো বন্দিশালা। দেয়াল ছাড়া যতটুকু আছে তার সবই লোহার গ্রিলে ঘেরা। মূল সিঁড়ি ছাড়া কোথাও কোনো সুযোগ নেই বিপদে বের হবার। তবে আমরা বাচ্চাদের সেফটির জন্য বেশি করে আটকে রাখি। যে কোনো বড় দুর্ঘটনা ঘটলে তখন এই বাচ্চাদের বের করার জানালা তো নাই, একটা দরজা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। এমন বন্দিশালা যেন রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও। প্রতিটি কক্ষ আর বারান্দা লোহার গ্রিলে আবদ্ধ। সন্তানদের শ্রেণীকক্ষে পাঠিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। গ্রিল দিয়ে এমনভাবে আটকানো থাকে যে ওরা কিভাবে বের হবে সেরকম কোনো ব্যবস্থা তো নাই আসলে। এরপরে তো আরও টেনশনে থাকতে হয় সবসময়। ওই ঘটনার পরে স্কুলে দেই নেই, বাচ্চা দিয়ে যে বসে থাকি। বাসায়ও বাচ্চা আছে, ওটা রেখে এখানে এসে বসে থাকি, বাসায় যেতে পারি না। যে সমস্ত প্রতিষ্ঠানে এই ধরনের সুযোগ সুবিধা কম আছে সেই কর্তৃপক্ষকে আমি আহ্বান করব, যদি কোন সিচুয়েশন তৈরি হয় তখন তারা যেন সহজে অন্তত নিরাপদের সাথে বেরোতে পারে। সম্প্রতি মাইলস্টোনে দুর্ঘটনায় শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করার সুযোগ না থাকায় এভাবেই চোখের সামনে পুড়ে অঙ্গার হয়েছে কোমলমতি বহু শিক্ষার্থী। ফায়ার সার্ভিস বলছে, শ্রেণীকক্ষ ও স্কুল ভবন এভাবে লোহার গ্রিলে বন্দী থাকলে তা ভয়াবহ ঝুঁকিপূর্ণ। প্রত্যেকটা স্কুল কলেজ অগ্নি নিরাপত্তা তো থাকবেই, এবং অগ্নি নির্বাপনের জন্য যে সুযোগ সুবিধা থাকা দরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা দরকার। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়নের চেয়ে শিশুদের জীবনের নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে বেশি। যেভাবে গ্রিল দিয়ে এভাবে এগুলোকে আটকানো হয়, যেগুলো অনেকটা মৃত্যু পুরীর মতো আমরা দেখেছি, আমাদের শিশুরা বের হতে পারছে না। আন্তর্জাতিক শিক্ষা বিষয়েও কিন্তু ভবন নির্মাণের ক্ষেত্রে এ ধরনের নিয়ম আছে, নীতি আছে, পলিসি আছে, যেগুলো আমাদের দেশে অনুসরণ করা হয় না। শিশুদেরকে নিয়ে যেখানে কাজ করা হয় সেই ধরনের বিশেষজ্ঞ দ্বারা এই সমস্ত ভবনের ডিজাইন করা উচিত। অবহেলা, অসচেতনতা কিংবা অগ্রাহ্য যেটি বলি না কেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ঝুঁকি তৈরি হয়ে আছে বহু বছর ধরে, যেন তা বোঝার কেউই নেই। তাই সচেতন হতে হবে। মাইলস্টোনের মতো অসহায় দৃশ্যে যেন আর কাঁদতে না হয়, যেন আর ফিরে না আসে এমন ট্র্যাজেডি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে 29শে জুলাই, আর ভোট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। এরপর থেকেই ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। সমীকরণ মেলাচ্ছে ছাত্র সংগঠনগুলো। শিক্ষার্থীরা বলছেন, ডাকসু দেশের রাজনীতির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাদের আশা, ছাত্র সমাজের অধিকার আদায়ে কাজ করবেন নির্বাচিতরা। বিভিন্ন ছাত্র সংগঠনের যে প্রতিনিধি যারা আছে তারা যদি একটু দায়িত্বশীল হয়, তাহলে আমার মনে হয় না কোনো সংঘাত হওয়ার কথা। এটা যেন সারা দেশের নির্বাচনের যে একটা প্রতিরূপ রিফ্লেক্ট করতে পারে। ছাত্রনেতারা চান যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন। নাম উল্লেখ না করে ছাত্রদলের সমালোচনাও করেন তারা। শিক্ষার্থীদের সবার মতামত হচ্ছে যে ডাকসু নির্বাচনটা লাগবেই। এখন এর বাইরে যদি ছাত্র সংগঠনগুলোর কথা বলি, তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ছাত্র সংগঠনই এটার পক্ষে। কিছু কিছু ছাত্র সংগঠন হয়তো এটা বলছে না যে আমরা এখন চাই না, বা সরাসরি এটা বলার সুযোগ নেই। এই নির্বাচন প্রক্রিয়াটাকেই আসলে একটা গোষ্ঠী তারা বাধাগ্রস্ত করার জন্য ভিতরে থেকে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কাজ করতেছে। কয়েক দফা ককটেল বিস্ফোরণ হয়েছে। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জায়গা থেকে এই রহস্যকে উন্মোচন করা হয় নাই। ডাকসু ঘিরে ছাত্রদলকে নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সমালোচনার জবাব দেন এই নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু ডাকসু নির্বাচনকে নয়, গণতান্ত্রিকতার সকল কথোপকথনকে স্বাগতম জানায়। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অশুভ যে তৎপরতা, সেই তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এই অশুভ তৎপরতাকে রুখে না দিতে পারলে কিন্তু একটি সুস্থ সুন্দর অংশমূলক ডাকসু নির্বাচন করা সম্ভব হবে না। ডাকসুতে যোগ্য নেতৃত্ব বেছে নিতে শিক্ষার্থীরা সচেতন হবেন এমন আশা নেতাদের। এবারের যে ডাকসুটা হবে সেটা স্মরণকালের নিরপেক্ষ নির্বাচনগুলোর মধ্যে একটা থাকবে, এবং এখানে আসলে কোনো ধরনের কারচুপি হবে না, কিংবা কোনো ধরনের কারো প্রভাব বিস্তার করা, কিংবা কোনো শিক্ষকদের প্রভাব থাকা, এই ধরনের কোনো কিছু আমরা এবার আশা করছি না। কোনো আমলাতান্ত্রিক কারণে
কোনো শিক্ষার্থীর যাতে ভোটাধিকার প্রয়োগের জন্য বাধা না হয়ে দাঁড়ায়, তো আমরা সেটা প্রত্যাশা করব। প্রশাসন সেগুলোকে খুবই যত্নের সাথে, খুব সংবেদনশীলতার সাথেই দেখবে। ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা তৎপরতার কথা জানালেন কলা অনুষদের ডিন। ডাকসুর পরিবর্তিত বাস্তবতার সাথে সঙ্গতি রেখে গঠনতন্ত্র পরিবর্তন হয়েছে, নির্বাচনের আচরণবিধি সহ নানা বিষয়ে কিছু পরিমার্জন করা হয়েছে এবং শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, বাংলাদেশের গণতান্ত্রিক পক্ষামী মানুষের কাছেও ডাকসুর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবার 6টি নিরপেক্ষ ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 17 জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, আগামী সংসদ নির্বাচনে 100 নারী সদস্যের সংরক্ষিত আসনের ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত। তবে আসনগুলোতে সরাসরি নির্বাচনের পক্ষেও কোনো কোনো রাজনৈতিক দল মত দেন। আর ধর্মভিত্তিক দলগুলো আবার এই 100 আসনকে বলছেন বাড়াবাড়ি। সবশেষ 14 জুলাই সংসদে নারীদের জন্য 100টি সংরক্ষিত আসনের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। তবে এসব আসনে সরাসরি নির্বাচন নয়, বর্তমান মনোনয়ন ভিত্তিক পদ্ধতিকেই সমর্থন করছে দলটি। যাদের নিয়ে এত কথার আয়োজন, সেই নারীরা কি বলছেন বা ভাবছেন? দলে অনেক যোগ্য, অনেক জনপ্রিয় নারী নেত্রী আছে। নারীদের সাথে নারীদের কম্পিটিশনের মধ্যে দিয়ে সত্যিকার অর্থে রাজনীতিতে নারীর ইম্প্যাক্ট যেটা ফেলার কথা সেটা ফেলবার কোনো হয়। 2024-এর গণঅভ্যুত্থানের পর জন্ম নেয়া তরুণদের দল এনসিপির নেতারাও নারীদের 100 আসনের পক্ষে। নারীরা অবশ্যই সংসদে যাবে, তারা জনগণের কাছে যাবে, জনগণের চাওয়া পাওয়া শুনবে, জনগণ কি বলতে চায়। এই জন্য জাতীয় নাগরিক পার্টি সংসদে নারীদের 100 আসন চাচ্ছে। বাম রাজনৈতিক দল সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলছেন, তাদের দলও নারী আসন চায়, তবে হতে হবে সরাসরি নির্বাচনে। বাংলাদেশের বাস্তবতায় সংরক্ষিত নারী আসন দরকার, তবে এটা হতে হবে সরাসরি ভোটে। এখন যখন এটা নিয়ে আলোচনা উঠেছে এবং অনেকদিন ধরে বলছি নারী আসন সংখ্যা বৃদ্ধি করা দরকার, তবে সেই বৃদ্ধি হতে হবে সরাসরি নির্বাচনের জন্য। বিষয়টি নিয়ে অনেকদিন ধরে কাজ করা বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মুসলিম বলেন, যেহেতু সমাজে এখনো নারী পুরুষ অবস্থান সমান নয়, তাই 100 আসনে উন্নীত করা যেতে পারে নারী আসন। আমরা মনে করি যে সংরক্ষিত আসন হয়তো আরো কিছুদিন থাকা প্রয়োজন, কারণ মেয়েদের কনস্টিটিউয়েন্সি এখনো এরকমভাবে গড়ে ওঠে নাই, সে থাকতে হবে, কিন্তু সেটা সরাসরি নির্বাচন হতে হবে। কারণ আমরা আরেকটু বেশি চেয়েছিলাম, আমরা তো 150 আসন চেয়েছিলাম। 300 এক্সিস্টিং আমাদের সংসদে আসন আছে, আর 150 আসন হচ্ছে নারী আসন। কোনো বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে নারীর অবস্থান এখন পর্যন্ত উল্লেখযোগ্য নয়। তারপরও বেশিরভাগ নারী রাজনীতিবিদই সংরক্ষিত আসনের বিপক্ষেই কথা বলছেন। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। অপলক শূন্যের দিকে তাকিয়ে থেকে যেন অনিশ্চিত ভবিষ্যৎকেই হাতড়ে বেড়াচ্ছেন রোকেয়া বেগম। 3 সন্তানকে নিয়ে এখন তার টিকে থাকার লড়াই। বলছি গেল বছর জুলাই গণ অভ্যুত্থানে গুলিতে শহীদ শামীম হাওলাদারের স্ত্রীর কথা। দ্বীপ জেলা ভোলায় বাড়ি শামীম হাওলাদারের। ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন ঢাকার মোহাম্মদপুরে। 20 জুলাই সকালে যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে। গিয়ে রাবার বুলেটের আঘাতে আহত হন। তবে রাবার বুলেট তাকে দমাতে পারেনি, আবারও যান আন্দোলনে। তবে এবার বুলেট কেড়ে নেয় তার প্রাণ। স্বপ্নে ছিল বড় ছেলেকে হাফেজ ও ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন। তার সেই সব স্বপ্ন এখন শুধুই স্মৃতি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা শামীমের স্ত্রী। তার স্বপ্ন ছিল যে আমার ছোট ছেলেটারে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো। আজকে আমার সেই স্বপ্ন সব চুরমার হয়ে গেছে। ওদের প্রাইভেট, তারপর মাদ্রাসার বেতন, খাওয়া দাওয়া, এটা দিয়ে তো কোনো মতেই সম্ভব না। আমি কি করবো আমি নিজেও জানি না। শামীমের মতো ভোলার ইলিশা ইউনিয়নের মিরাজ ফরাজি ও তার চাচা মিরপুরে গণ অভ্যুত্থানে যোগ দেয়। এ সময় চাচা ভাতিজা দুজনেই গুলিবিদ্ধ হন। ভাগ্যক্রমে চাচা বেঁচে ফিরলেও না ফেরার দেশে পাড়ি জমান মিরাজ পড়তেন মিরপুরের ইসলামিয়া হাই স্কুলে। পড়ালেখার ফাঁকে কাজ করতেন টাইলসের। মিরাজকে হারিয়ে এখন শোকে স্তব্ধ পুরো পরিবার। একই জায়গায় দুই বাচ্চা গুলি খাইছাল, যার জন্য এত কিছু হয়ে গেছে পৃথিবীতে। কত মা ছেলে হারাইছে, কত বোন ভাই হারাইছে, তাদের পূর্ণ বিচার চাই আমরা। ভোলায় গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন 48 জন।
তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ সহযোগিতার কথা জানালেন জেলা প্রশাসক। তাদের পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা সহযোগিতা করে থাকি, সরকারের পক্ষ থেকেও তাদেরকে সহায়তা করা হচ্ছে। স্থায়ীভাবে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা সেটা আমাদের মাথায় আছে। জুলাই হত্যাযজ্ঞ চালানো ঘাতকদের দ্রুত বিচারের দাবি শহীদ পরিবারগুলোর। ডিবিসি নিউজ ডেস্ক। মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্টে মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েই চলছে। এতে বেড়েছে আতঙ্ক ও উদ্বেগ। নাইক্ষ্যংছড়ির 22 ফাঁড়ি বিজিবি সহ সীমান্ত সংশ্লিষ্টদের মতে 2017 সালে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে এই ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এতে গত 8 বছরে 5 জন নিহত এবং আহত হন অর্ধশতাধিক। আহতরা বলছেন সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনে ঘটছে দুর্ঘটনা। মাইন বসাইছে আমি জানি না, জুম কাটার সময় আমার পা ফর্স খামারে পড়েছিল, গরু নিয়ে থেকে ওই যে মাইন পা রাখে মাইন বিস্ফোরণ হয়েছে। কাটাতারে বেড়ার এই পাশে ওখানে মাইন ফুটিয়ে দিয়েছে, আমরা জানি না করে ওখানে গেছি গরু ফেরার আনতে, ওখানে মাইন বিস্ফোরণ হয়েছে। সীমান্তে ঝুঁকিপূর্ণ পয়েন্টে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার পরামর্শ উপজেলা প্রশাসনের। আমার বাংলাদেশের সীমানাটা কোথায় শেষ হয়েছে আমরা যারা বর্ডার এলাকাতে থাকি তারা প্রত্যেকেই জানি। তা আমরা যখনই বর্ডার ক্রস করব তার মানে ওখানে বিপদের সম্ভাবনা আছে। আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ইদানিং সময় মাইন বিস্ফোরণের ঘটনা অহরহ ঘটছে, ওপারে গেলেই যেহেতু আমাদের মাইন বিস্ফোরণের একটা সম্ভাবনা থেকে থাকে, সেজন্যই আমি বলেছি তাহলে আমরা প্রত্যেকেই জানি ওই পারে গেলে আমাদের বিপদের সম্ভাবনাটা থাকে। আর বিজেপি বলছে হতাহতের বড় কারণ সীমান্তে চলাচলে অসতর্কতা। স্থানীয়রা জীবিকার প্রয়োজনে ঝুঁকি নিয়ে জিরো পয়েন্টে যাচ্ছে। মাইন বিস্ফোরণ আমরা প্রতি পদে পদে জিনিসটা বলছি যে সীমান্তের কাছে যাবেন না, কারণ আমরা জানি সীমান্তের কাছে এই ধরনের মাইন পুঁতে রাখা আছে মায়ানমারের অভ্যন্তরে। আমরা কেন যাচ্ছি? যে ছেলেটা আজকে তার পা হারালো সে সারাটা জীবন সাফার করবে, কষ্ট করবে। মাইন বিস্ফোরণ সহ সীমান্তে অপরাধ দমন ও নিরাপত্তায় বিজিবির পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা জরুরি বলে মনে করছে সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনার পূর্বধলার 11টি ইউনিয়নের প্রায় 2.5 লাখ জনগোষ্ঠীর চিকিৎসায় একমাত্র ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন অন্তত কয়েকশো রোগী নানা জটিলতা নিয়ে চিকিৎসা নিতে যান হাসপাতালটিতে, কিন্তু চিকিৎসক না থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। সরেজমিন ঘুরে দেখা গেছে মাত্র একজন ডাক্তার দিয়ে চলছে জরুরি বিভাগ। 50 শয্যার হাসপাতাল হলেও নিয়মিত রোগী ভর্তি থাকছে শতাধিক, ফলে সেবা দিতে হিমশিম সংশ্লিষ্টরা। ডাক্তারদেরই মূলত সমস্যা, ওনারা একজনে 48 ঘন্টা করে ডিউটি করছেন। আমরা কিছু হচ্ছে এখানে যেগুলো প্রাথমিক দিতেছি, আর কিছু আছে যে ইমার্জেন্সি যে ডাক্তার আছে ওনার কাছে রেফার করতেছে। পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 22 জন চিকিৎসকের পদ থাকলেও কাগজে কলমে আছেন 7 জন, কিন্তু ট্রেনিং ও ডেপুটেশনে আছেন প্রায় সবাই, অনেকে দীর্ঘদিন ধরে অনুপস্থিত। জরুরি সেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনেরা। আমি ডাক্তারের সংখ্যা খুবই কম, তো 2 জন আছে সম্ভবত, তারা নাইট করে দিনে ডিউটি করতে পারে না, আবার দিনে ডিউটি করে নাইট করতে পারে না। বহির্বিভাগেও থাকছে উপচে পড়া ভিড়। কোনো মতে প্রাথমিক চিকিৎসা শেষে বিতরণ করা হয় সাধারণ ওষুধ। এছাড়াও রয়েছে পরীক্ষা নিরীক্ষার নানা অনিয়ম। আল্ট্রা মেশিনতে এখন অচল অবস্থায় আছে, যেটা দিয়ে দেখা হয়তো বাচ্চার হার্টবিট গুলো, আপনার বাচ্চার পজিশন গুলো দেখা হয়তো সেগুলো চলে হয়ে গেছে। দ্রুত পর্যাপ্ত চিকিৎসক নিয়োগে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মানুষের খুব কষ্ট হইতেছে, এইটার লাঘবের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই যেন তারা দ্রুত ডাক্তারের ব্যবস্থা করে। সংকট সমাধানে চেষ্টা চলছে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এখন আমাদের কাজ হলো কোন রকমের কাজ চালানো, প্রতি বছর 1000 ডাক্তার নেবে, 2 জন করে প্রত্যেক জায়গায় পোস্টিং হবে, এরকম হলে ভালো হয়। 2 জন থাকবে এই সপ্তাহ। জরুরি ভিত্তিতে স্থায়ী চিকিৎসক নিয়োগে যথাযথ পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র কোর্চপাড়া এলাকাটির অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের 2 পাশে রয়েছে এরকম উন্মুক্ত ড্রেন। তাতে জমে আছে ময়লা আবর্জনা আর নোংরা পানি, বাসা বেঁধেছে মশা। স্থানীয়রা বলছেন অর্জুন দাস আগারওয়াল সড়ক খানাখন্দে ভরা, বছরের পর বছর ভোগান্তি নিয়ে বসবাস করতে হচ্ছে বাসিন্দাদের। ব্যস্ততম রাস্তা এমনি বেহাল অবস্থা, রাস্তার এই অবস্থা হয়ে যায়, সংকীর্ণ তো আছে, ট্রেনে পড়ে যায় যাত্রী, ছুটি যায়, রাস্তা ভাঙা, খুবই কষ্টকর ব্যবস্থা। রাস্তা ভাঙাচোরা চলতে অসুবিধা হয়, যানজট হয়, একটা গাড়ির সাইড দিলে আর একটা গাড়ির সাইড থাকে না।
সড়কটির ড্রেনেজ ব্যবস্থা অকেজো প্রায় 1 যুগ ধরে, তাই বৃষ্টি হলে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। হাঁটু পানি আর ময়লা আবর্জনা একাকার হয়ে যায়। রোডে বৃষ্টি হলে পানি জমে যায়, স্কুলে যাওয়া আসার কষ্ট হয়, তখন আমাদের স্কুলে যেতে পারি না আমরা। মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ। এখন দেখেন দিনের বেলায় পানি রাস্তার উপরে, এখন বর্ষাকাল না, এখনই রাস্তার উপরে পানি থাকে। বর্ষাকালে তো সমস্যাটা বেশি হচ্ছে, যে পানি যখন আসে তখন তো পানি নিষ্কাশন হচ্ছে না, অর্থাৎ পানি বেরোতে পারছে না। সড়ক ও ড্রেন নির্মাণের একটি প্রকল্প 3 বছর আগে দিলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ হয়নি। তবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বিশেষ বিবেচনা দিয়ে প্রকল্প হাতে নেওয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। আগলা সড়কটি আসলে খুবই খারাপ অবস্থায় আছে, জনগণ খুব দুর্ভোগ পোহাচ্ছে। তো আমরা প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা দ্রুত এবং রাস্তা এবং ড্রেনটা উন্নয়ন করার আমরা নেক্সট অর্থ বছরে আমাদের এই প্রকল্পগুলো রান করলে আমাদের যে 2টি বড় প্রকল্প আসতে যাচ্ছে তার মধ্যে আমরা অলরেডি দিয়ে রেখেছি স্কিমগুলো আমাদের 4 নম্বর ওয়ার্ডের কোটপাড়া বা তার আশপাশের এলাকাগুলোর রোড এবং ড্রেন নিয়ে। কোটপাড়ার অর্জুন দাস আগারওয়াল সড়কে র্যাব ক্যাম্প, মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় সহ সরকারি বেসরকারি নানা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। ডিভিসি নিউজ ডেস্ক। বাগেরহাটের সদর উপজেলার ৬০ গম্বুজ এলাকায় ৭,০০০ একর কৃষি জমি ও প্রায় ২,০০০ মৎস্য ঘেরের একমাত্র ভরসা বাদখালী বিলের প্রায় ৪ কিলোমিটার খাল। কিন্তু কিছু অসাধু মাছ ব্যবসায়ী এ খালে অবৈধভাবে বোটাজাল ও কুমোর বসিয়ে শিকার করছে মাছ। পাশাপাশি সংস্কারের অভাবে ফুলবাড়ি খালের গেটটিতে পলি জমে নিচু হয়ে যাওয়ায় সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না পানি। এতে শুধু পরিবেশই বিপর্যয়ী হচ্ছে না, বরং ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছের প্রজনন ব্যবস্থা ও স্থানীয় জীববৈচিত্র্য। এছাড়া 2 পার দখল করায় ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক গতি। জলজ প্রাণীদের চলাচলেও তৈরি হচ্ছে মারাত্মক বাধা। তো গেটটা এখন নিচু হয়ে গেছে, বর্তমানে এই নিচু হওয়ার কারণে পানি সরবরাহ জোয়ার ভাটা সুন্দরভাবে পরিচালিত হয় না। বোটাজাল নদীতে বসানোয় ছোট ও ডিম পাড়া মাছ সহজেই ধরা পড়ে, যা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলছে মাছের উৎপাদনে। পানি নিষ্কাশনের খালে জেলেরা অপরিকল্পিতভাবে কুমোর স্থাপন করেছে এবং বিভিন্ন জায়গায় বোটাজাল স্থাপন করেছে। অবৈধ বোটাজাল দ্রুত অপসারণে ব্যবস্থা নেওয়ার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড। আমরা এই ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলবো, যাতে খুব অতি তাড়াতাড়ি জিনিসটা উচ্ছেদ করা হয়। আর ওটার সাথে আমাদের যে 3 ভেন্ট রেগুলেটর রয়েছে, এই রেগুলেটর সংস্কারের ব্যাপারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আশা করছি পরবর্তী অর্থ বছরে আমরা সংস্কার করতে পারবো। খালটি থেকে দ্রুত বোটাজাল ও কুমোর অপসারণ করা না হলে কৃষির ব্যাপক ক্ষতি হবে এমন আশঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। দুনিয়ার রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্ক সিটি, সেই শহরের সবচেয়ে পুরনো আইসক্রিম পার্লার এডিস সুইট শপ। শুরু থেকেই সুনাম নিয়ে চলা দোকানটি এবার উদযাপন করছে 100 বছর পূর্তি। আমি ছোটবেলায় এখানে আসতাম, এটা অনেক পুরনো, আমার বাবা আমাকে নিয়ে আসতেন। স্থানীয় এবং দূরের অনেকেই এটিকে তাদের প্রিয় আইসক্রিম গন্তব্য হিসেবে বিবেচনা করে, বিশেষ করে গরমের দিনে ঠান্ডা হওয়ার জন্য। দোকানের বর্তমান মালিক ভিতো শ্রীতান্ন ফরেস্ট হিলস কমিউনিটিতে 100 বছর ধরে সেবা দিয়ে আসছে। ভিতোর বাবা 1968 সালে দোকানটি কিনেছিলেন আগের মালিকের কাছ থেকে। মালিকানা বদল হয়েছে, তবে 100 বছর ধরে আইসক্রিমের গুণমান ধরে রেখেই চলছে ব্যবসা। আগের মালিকের তৈরি দোকানের দরজা, ছাদ, কাউন্টার এবং কিছু পাত্র এখনও ব্যবহার করছেন ভিতো, তবে আইসক্রিমের রেসিপিতে এসেছে নতুনত্ব। ঐতিহ্য তুলে ধরতে 80 বছর পুরনো একটি বৈদ্যুতিক ফ্রিজ, যা এখনও সচল। এখনও হাতে ফেটানো হুইপড ক্রিম, যা শতাব্দী ধরে একই পদ্ধতিতে তৈরি হয়ে আসছে। বুধবার থেকে রবিবার বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এডিস সুইট শপ। সোমবার ও মঙ্গলবার দোকান বন্ধ থাকে। এটি শহরের প্রাচীনতম আইসক্রিম দোকানগুলোর মধ্যে একটি। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও খুবই জনপ্রিয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।